ভালো সময়, মানে আজকের এই সেশনটা খুব ভালো দিনে আমরা রয়েছি। একদম স্বাধীনতা দিবসের প্রাক্কালে, মানে স্বাধীনতা বলবো না, রিপাবলিক ডে, সরি, রিপাবলিক ডের একদম প্রাক্কালে, একদম ফোর্থ কামিং রিপাবলিক ডে 26 জানুয়ারি। ঠিক আছে, তো সেই দিনের আগে আমরা মোটামুটি তোমাদের সাথে সেশনে হাজির হয়েছি। আমি চন্দ্রিমা আজকের ভোক্যাব সেশনে তোমাদের যেটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ এডিটোরিয়াল অ্যানালিসিস। ওকে, তো প্রত্যেকবারের মতন আজকেও একটা আমরা এডিটোরিয়াল অ্যানালিসিস নিয়ে আলোচনা করব, which is very relevant as per the common sequences, upcoming sequences. আজকের এডিটোরিয়াল যে অ্যানালিসিস আছে সেটার স্টোরি বা সেটার যে থিম সেটা আসবে হলো ক্যাপেক্স কোয়ান্ডারি। ঠিক আছে, ইকোনমিক ডেটা পলিসি, দেখতেই পাচ্ছ ওপরে টপিকটার নাম দেওয়া আছে, ক্যাপেক্স কোয়ান্ডারি অন দ্য ইকোনমিক ডেটা পলিসি, প্রাইভেট ইনভেস্টমেন্টস রিমেন টেন্টেটিভ অ্যামিড গ্রোথ কনসার্নস। এটা হলো আমাদের টোটাল আজকের যে থিম, দ্যাট ইজ ক্যাপেক্স কোয়ান্ডারি। আচ্ছা, এবার যে ওয়ার্ডটা নিয়ে বা যেই ওয়ার্ডগুলো নিয়ে আমাদের প্রবলেম আসে সেই ওয়ার্ডগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা আমি একটা কথা লিখেও রেখেছি, মানে কোয়েশ্চেনের থেকে বা এডিটোরিয়াল থেকে একটা টপিক আমরা বা একটা ওয়ার্ড আমরা জেনারেলি তার সিনোনিম অ্যান্টোনিম আমরা ইউজ করে থাকি। তো ফার্স্টেই যেই টার্মটা নিয়ে আজকে আলোচনা করব দ্যাট ইজ ক্যাপ এক্স। ওকে, এই টার্মটার মানে কি? ঠিক আছে, এই টার্মটার মানে কি? এই টার্মটা কিন্তু অ্যাকচুয়ালি একটা একটা ওয়ার্ড, যেটা দুটো ওয়ার্ডকে মিলিয়ে মিশিয়ে তৈরি করা হয়েছে। এর একটা ইকোনমি টার্ম, সেটাকে আমরা বলতে পারি ক্যাপেক্স। কথাটার মানে হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ওকে, capital expenditure, these two words actually are combined to form the word capex. Okay, now what is meant by capex? Capex কথাটার মানে কি? capex কথাটার মানে হলো it is the money spent for মানে যেই মানিটা স্পেন্ড করা হয় what for what, to maintain assets, to maintain বা to upgrade different assets of the company or any organization, যাতে সেটার ইমপ্রুভমেন্ট হয়, সেটার বেটারমেন্ট হয়, মানে সেই জিনিসগুলো কি। এবার তোমরা বলতে পারো যে ক্যাপেক্স মানে জেনারেলি মানি, জেনারেলি কোনো অর্গানাইজেশন তো ইনভেস্ট করেই নিজেদের জিনিসের ওপরে, এটার সাথে তাহলে কি ডিফারেন্স হলো? এই জিনিসগুলোর ওপর যখন কোনো কোম্পানি ইনভেস্ট করে, অ্যাকচুয়ালি দিস ইজ ফর দ্য বেটারমেন্ট কস্ট বা ইমপ্রুভমেন্ট। মানে ধরো কোনো একটা কোম্পানিতে একটা মেশিন আছে, সেটা বহু যুগ পুরনো মেশিন। ওকে, সেই মেশিনটার ওপরে এবার খরচা করছে সেই অর্গানাইজেশন। কেন খরচা করা হচ্ছে? বিকজ টু আপগ্রেড দ্যাট মেশিনারি। ঠিক আছে, তাহলে আমার মেশিনারিটা আপগ্রেড বা মেশিনটা আপগ্রেড করে কি কাজে লাগবে? মেশিনটা আপগ্রেড করলে তার পসিবল ইফেক্টস কি কি হতে পারে? যে কাজটা ধরো আগে 1 ঘন্টা লাগছিল, আপগ্রেডেড মেশিনের ফলে সেই কাজটা হয়তো আধা ঘন্টা থেকে 20 মিনিট সময় লাগছে। তাহলে আমার ওয়ার্ক এফিসিয়েন্সি বাড়লো। তো দিস ওয়ার্ক এফিসিয়েন্সি ইজ ইনডাইরেক্টলি অ্যান্ড ডাইরেক্টলি বোথ রিলেটেড টু হোয়াট, কোম্পানির যে ইমপ্রুভমেন্ট বা বেটারমেন্ট, সেটার জন্য সেটা বুস্ট করতে পারে, ইকুইপমেন্ট বা আপগ্রেড করতে পারে। এই জিনিসগুলোকে বলা হয় ক্যাপেক্স। ওকে, মানে যেগুলোর ক্যাপেক্স ইজ অ্যাকচুয়ালি আ লং টার্ম ইনভেস্টমেন্ট, কোম্পানি বা অর্গানাইজেশন যেখানে খরচা করে ফর লং টার্ম বেনিফিটস। ওকে, সেটাকে আমরা বলি কিন্তু ক্যাপেক্স। এরপরে দেখো যে টার্মটা আমরা ইউজ করছি দ্যাট ইজ কোয়ান্ডারি। নাও কোয়ান্ডারি কথাটার মানে হলো, দিস ইজ আ নাউন, দেখো লেখা আছে, ইট মিনস আ স্টেট অফ আনসার্টেনিটি অর কনফিউশন। মানে যেখানে তোমার কোনো ঠিক থাকে না, মানে কি হবে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোয়ান্ডারি মানে হচ্ছে কি, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ওপর কনফিউশন বা ডাউট, যেখানে আমি চয়েসটা কি করতে পারছি, দুটো আমার কাছে চয়েস আছে, কিন্তু দুটোই আমার কাছে কি আছে, খুব আনইভেন চয়েসেস, মানে যেটা এদিকে গেলেও আমার হয়তো ঠিকঠাক হবে না, আবার ওইদিকে গেলেও আমার ঠিকঠাক হবে না। দিস ইজ কল কোয়ান্ডারি। ওকে, তাহলে কোয়ান্ডারি মানে হলো, দেখো, মিনস আ স্টেট অফ আনসার্টেনিটি অর কনফিউশন, স্পেশালি when a choice needs to be made between options that are equally unfavorable. ঠিক আছে, ইকুয়ালি আনফেভারেবল, দুটোই কিন্তু আমরা কি বলতে পারি, যে এই দিকে গেলেও আমার হবে না, ওই দিকে গেলেও হবে না। আচ্ছা, এইখানে একটা ওয়ার্ড বলি, এটা একটা ইডিয়াম। ঠিক আছে, ইন ডিলেমা, দেখতেই পাচ্ছ সিনোনিমের
ফার্স্ট ওয়ার্ডটাই কিন্তু আছে হলো ডিলেমা। ওকে, ডিলেমা কথাটার মানেও কিন্তু কি, ডিলেমা কথাটার মানেও কিন্তু when you are unable to choose between two unequal বা unfavorable options, তাকে আমরা বলি ডিলেমা। তাহলে এই ইডিয়ামটাও কিন্তু এই কনফিউজিং সিচুয়েশনটাকে ইন্ডিকেট করে। দিস ইজ নট আ ওয়ার্ড বাট অ্যান ইডিয়াম। ওকে, তাহলে দেখো সিনোনিমস আমরা কি কি লিখতে পারি, ডিলেমা লিখতে পারি অবশ্যই ভাবে, ডাউট লিখতে পারি, কনফিউশন লিখতে পারি, আনসার্টেনিটি লিখতে পারি, পারপ্লেক্সিটি লিখতে পারি। পারপ্লেক্সড কথাটার মানেও কিন্তু কনফিউজড হয়ে যাওয়া, ঠিক আছে। এখানে দেখো আরেকটা ওয়ার্ড দিয়েছে মোরাস, প্রেডিকামেন্ট অ্যান্ড কোয়াগমায়ার। এই ওয়ার্ডটাও কিন্তু খুব আসে। কোয়াগমায়ার কথাটার মানেও হলো when a person is in doubt or confusion। তো দেখতেই পাচ্ছ these are the synonyms of the word quandary। তো অবভিয়াসলি কোনো জিনিসের কনফিউশন যদি না থাকে তাহলে আমার মনটাও শান্ত থাকে, মানে সব জিনিস আমি একদম কুল কাম ভাবে ইউজ করতে পারি। তো সেই জিনিসে আমরা কি ইউজ করতে পারি, পিস, ট্রানকুইলিটি, প্ল্যাসিডিটি, কমফর্ট, কন্টেনমেন্ট অ্যান্ড পিসফুলনেস, ঠিক আছে। এই ওয়ার্ডস গুলো আমরা কি ইউজ করতে পারি, অ্যাজ অ্যান্টোনিমস আমরা ইউজ করতে পারি। ওকে, নাও এই ওয়ার্ড গুলো দিয়ে, মানে দেখো এখানে অনেকগুলো ওয়ার্ড আমরা ইউজ করলাম, সেই অনেকগুলো ওয়ার্ডের জন্য আমরা কি ইউজ করতে পারি, বিভিন্ন সিনোনিমস এন্ড অ্যান্টোনিমসও ইউজ করে দেখিয়ে দিলাম। এই ওয়ার্ড গুলো দিয়ে তোমরা নিজেরাও যখন পড়বে তখন কি করতে পারো, একটা সেন্টেন্স ভেবে নিতে পারো, মানে নিজের মনে একটা সেন্টেন্সের কি করতে পারো, সেন্টেন্স আমরা ভেবে নিতে পারি, তাহলে কি আমাদের অ্যাপ্লিকেশনটাও কিন্তু ঠিকঠাক মনে থাকবে, ঠিক আছে। আমরা যদি ধরো কোনো জিনিস নিয়ে আমি যদি কনফিউশন হয়, মানে কনফিউশন তো আমরা জেনারেলি নর্মালি বলেই থাকি, ডাউট কথাটা বলে থাকি। তো আমি ধরো কোনো একটা জব আমার কাছে আছে, তো জবটা নিয়ে আই এম নট ভেরি শিওর কি আমি জবটা করব কি করব না, তখন আমি এরকম ওয়ার্ড বলতে পারি কি আই অ্যাম ইন কোয়ান্ডারি, I am in quandary whether I will take up the job or not। দেখো এই কোয়ান্ডারি কথাটার মানে আমরা তাহলে কি বললাম, কনফিউশন। তাহলে আমি যদি বলছি যে I am in quandary whether I will take up this job or not, that means I am not certain, I am confused কি আমি জবটাকে করব কি করব না। বোঝা গেল? This is an example sentence which you can use, মানে in which you can use the word quandary, যেটার আমি একটা এক্সাম্পল সেন্টেন্স দেখালাম। আই থিংক সো ক্লিয়ার? তাহলে এই ওয়ার্ডটা আমার ক্লিয়ার, ক্যাপেক্স কোয়ান্ডারি কথাটার মানে। তাহলে ক্যাপেক্স কোয়ান্ডারি আমি এখানে লিখেও দিচ্ছি, যদি পরে কেউ জয়েন করো যাদের বুঝতে অসুবিধা, ক্যাপিটাল এক্সপেন্ডিচার থেকে এই টার্মটা নেওয়া হয়েছে, দ্যাট ইজ ক্যাপেক্স, দুটো ওয়ার্ড। ওকে, নেক্সট দেখো কি বলেছে, অন দ্য ইকোনমিক ডেটা পলিসি প্রাইভেট ইনভেস্টমেন্টস রিমেইন টেন্টেটিভ অ্যামিড গ্রোথ। আচ্ছা, অ্যামিড কথাটার মানে হলো গ্রোথ কনসার্নস বা গ্রোথের যে কনসার্ন তার মধ্যে টেন্টেটিভ। তাহলে এর পরের ওয়ার্ড আমরা দেখতে পাবো, কিছু কিছু ওয়ার্ডস আমি লিখেও দিয়েছি তোমাদের জন্য, আর কিছু কিছু ওয়ার্ডস আমরা ডিসকাস করেও নেব। ওকে, দেখো এর পরের ওয়ার্ড কি দিয়েছে, এর পরের ওয়ার্ড আছে হলো টেন্টেটিভ কথাটা। টেন্টেটিভ এই ওয়ার্ডটা প্রচুর জায়গায় শুনেছো। টেন্টেটিভ মিনস সামথিং ইজ নট ডেফিনেট অর ফাইনাল। যে জিনিসটা শিওর নয় বা যে জিনিসটা ধরো ফাইনাল নয় তাকে আমরা বলি টেন্টেটিভ। যেমন ধরো তোমরা ফর্ম ফিল আপ করলে, যখনই কোনো এক্সামের ফর্ম ফিল আপ করো, ওখানে একটা ওয়ার্ড বা খুব কমন এই ওয়ার্ডটা ইউজ করা থাকে, টেন্টেটিভ ডেটস বা টেন্টেটিভ প্রভিশনাল অ্যাডমিট কার্ড, এরকম কথাটা ইউজ করা থাকে। তাহলে টেন্টেটিভ কথাটার মানে হলো যেটা শিওর নয়, যেটা মোটামুটি ভাবে তোমাকে জানানো হচ্ছে বাট ইট ইজ নট শিওর। তাহলে এখানে আমরা ওই প্রভিশনাল কথাটাও ইউজ করতে পারি। দেখো এখানে সিনোনিমসে ওয়ার্ডটা দিয়েই দিয়েছে, প্রভিশনাল, আনকনফার্ম, প্রভিশনাল, সাবজেক্ট টু চেঞ্জ হলো একটা ফ্রেজ বলতে পারো, হেজিটেন্ট, আনসার্টেন অ্যান্ড কশাস। তাহলে এই ওয়ার্ডগুলো আমার কি যেতে পারে, টেন্টেটিভের জন্য ওয়ার্ড যেতে পারে। ওকে, তাহলে টেন্টেটিভ কথাটার মানে ক্লিয়ার। এবার তার অ্যান্টোনিম অবভিয়াসলি কি আসবে, যেটা নিয়ে তুমি শিওর নয়। তাহলে টেন্টেটিভ ডেটস মানে হলো, যেমন আইবিপিএস এর পরীক্ষা দাও, এসএসসি সিজিএল এর পরীক্ষা দাও, বিভিন্ন আরো এক্সাম দাও, যখনই কোনো নোটিফিকেশন দেওয়া হয় দেখবে কলামে লেখা থাকে টেন্টেটিভ ডেটস অফ এক্সামিনেশন। তাহলে টেন্টেটিভ ডেটস মানে মোস্ট প্রবাবলি ওই ডেটে তোমাদের এক্সামস গুলো হবে, আবার নাও হতে
পারে, যদি কোনো রকম কিছু হয় তাহলে ওই ডেটস গুলো চেঞ্জও করা যেতে পারে, ঠিক আছে? তাহলে আই থিঙ্ক সো টেন্টেটিভ নিয়ে কোনো প্রবলেম নেই। তো অ্যান্টোনিমস কি হতে পারে? কনফিডেন্ট হতে পারে, অ্যাসিওর হতে পারে, ডেফিনেটলি উই ক্যান ইউজ দ্য ওয়ার্ড সার্টেন, ঠিক আছে? যেটা হবেই সেটাকে আমরা বলছি হলো সার্টেন। তাহলে টেন্টেটিভ ওয়ার্ডটা ক্লিয়ার। নেক্সট ওয়ার্ডটা দেখো, এখানে আমরা আবার প্যাসেজেই চলে আসছি। এই প্যাসেজটা এবার আমাদের প্যাসেজটা শুরু হলো, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত মানে আমরা ওয়ার্ডের টপিকের ফার্স্ট লাইনটাই ছিলাম। এবার দেখো কি বলছে, সিন্স দ্য COVID-19 প্যান্ডেমিক দ্য সেন্টার হ্যাজ বিন ইউজিং পাবলিক ক্যাপিটাল এক্সপেন্ডিচার অন ইনফ্রাস্ট্রাকচার টু পাম্প প্রাইম, ঠিক আছে? তাহলে সিন্স দ্য COVID-19 প্যান্ডেমিক দ্য সেন্টার হ্যাজ বিন ইউজিং পাবলিক ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তাহলে একটু আগেই আমরা ক্যাপ এক্স পড়েছি, অন ইনফ্রাস্ট্রাকচার টু পাম্প প্রাইম। দেখো এখানে একটা ওয়ার্ড দিয়েছে, খুব সুন্দর একটা ওয়ার্ড দিয়েছে, পাম্প প্রাইম দ্য ইকোনমিক রিকভারি। তাহলে COVID-19 প্যান্ডেমিকের থেকে সেন্টার কি করছে? পাবলিক ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাকে ইউজ করছে। কার ওপরে ইউজ করছে? ইনফ্রাস্ট্রাকচারের ওপর। এটাও আমরা বললাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলো লং টার্ম ইনভেস্টমেন্টস। তাহলে সেন্টার কোথায় ইনভেস্ট করছে? ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করছে। কেন ইনভেস্ট করছে? টু পাম্প প্রাইম দ্য ইকোনমিক রিকভারি। কোনো দেশের ইনফ্রাস্ট্রাকচার ভালো হলে তো ডেফিনেটলি আস্তে আস্তে সেগুলোর কি আসবে? ওয়ার্ক এফিসিয়েন্সি বাড়বে। সেই ওয়ার্ক এফিসিয়েন্সি যদি বাড়ে তো ডেফিনেটলি দ্য ইকোনমি, মানে যে কান্ট্রির ইকোনমি, সেটা ধীরে ধীরে কি হবে? বুস্ট হবে, রিকভার করবে। তাহলে এখানে দেখো পাম্প প্রাইম মানে হলো কোনো জিনিস ইনিশিয়েট করা, কোনো জিনিস অ্যাক্টিভেট করা, কোনো জিনিস ট্রিগার করা, সেটাকে আমরা বলছি হলো পাম্প প্রাইম। ওকে, তাহলে কোনো জিনিস যদি আমাকে অ্যাক্টিভেট করতে হয়, কোনো জিনিস যদি আমাকে নতুন করে ট্রিগার করতে হয়, সেটাকে আমরা কি বলবো? পাম্প প্রাইম। ওকে, আচ্ছা নেক্সট দেখো, এখানে সিনোনিম তোমরা আমার পেছনে স্ক্রিনে দেখতে পাচ্ছ কি লেখা আছে। পাম্প প্রাইমের জন্য সিনোনিম যদি আমাকে বলতে হয়, তাহলে এখানে আমি ইনিশিয়েট, অ্যাক্টিভেট তো বলেই দিলাম। সিনোনিমস হিসাবে কিক স্টার্ট, এটাও কিন্তু খুব ভালো একটা ওয়ার্ড। কিক স্টার্ট, ট্রিগার, এই শব্দগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে এই ওয়ার্ডটা থেকেই, এইখান থেকেই যদি আমি বলি দ্য গভর্নমেন্ট ইজ পাম্প প্রাইমিং, বা the government has initiated a pump prime for investing in infrastructure, দেখো এটা একটা এক্সাম্পল সেন্টেন্স হতে পারে। নাও এর অ্যান্টোনিম অবভিয়াসলি কি আসবে? ড্যাম্পেন, মানে যেটাকে আমি থামিয়ে দেব। হিন্ডার মানে হলো বাধা, ইনিশিয়েট যদি করি তাহলে সেটাকে থামানোর জন্য কি হবে? বাধা। স্টিফেল কথাটার মানেও কিন্তু হল্ট, বন্ধ করে দেওয়া। তাহলে কোনো জিনিস আমি ইনিশিয়েট করলাম, সেটা যদি বন্ধ করে দিই তাহলে তাকে আমরা বলবো হিন্ডার। অবস্ট্রাক্ট এই ওয়ার্ডটাও ইউজ করতে পারো, হল্ট এই ওয়ার্ডটাও ইউজ করতে পারো, কারণ ট্রিগার যেহেতু বলেছে তাহলে আমরা হল্ট শব্দটাও ইউজ করতে পারি। আশা করি ক্লিয়ার। এরপরে দেখো কি সেন্টেন্সটা বলছে, কন্টিনিউইং দ্য সেন্টেন্স, দ্য মন্ত্রা হ্যাজ বিন that infrastructure building with stock demand for products such as cement and steel generate jobs in construction and together trigger a strong multiplier effect on the economy। তাহলে কি বলছে? মন্ত্রা মানে হলো যে সূত্র বা যে ক্লুটা দিয়ে দেখা যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং উইল স্টোক ডিমান্ড, তাহলে পরের ওয়ার্ডটা আমরা কি পেতে পারি? পরের ওয়ার্ডটা আমরা পেতে পারি হলো স্টোক, এই শব্দটা। ওকে, পরের ওয়ার্ডটা আমরা পেতে পারি হলো স্টোক। তাহলে স্টোক কথাটার মানে কি? স্টোক কথাটার মানে হলো যখন আমরা কোনো জিনিস নিয়ে প্রচন্ড ভাবে এনথুজিয়াস্টিক হই, প্রচন্ড ভাবে এক্সাইটেড হই, সেই জিনিসটাকে আমরা বলি হলো স্টোক, ঠিক আছে? তাহলে স্টোক কথাটার মানে কি? স্টোক মানে হলো এনকারেজ বলতে পারো। দেখো এখানে যেহেতু এক্সাইটেড এন্ড এনথুজিয়াস্টিক বলেছে, তাহলে সিনোনিমস আমরা কি বলতে পারি? ইলেটেড, ঠিক আছে? ইলেটেড, থ্রিলড, fired up, aroused, animated, বা আমরা এখানে in general encourage শব্দটাকেও বলতে পারি। ওকে, অ্যান্টোনিমস অবভিয়াসলি কি আসবে? আনইন্সপায়ার্ড, অ্যাপ্যাথেটিক। অ্যাপ্যাথেটিক কথাটার মানে হলো যেখানে আমার কোনো প্যাথো বা যেখানে আমার কোনো সিম্প্যাথি নেই। ইনডিফারেন্ট মিনস আই এম নট bothered anything else, মানে আই এম নট bothered of anything else. বোর্ড অ্যান্ড dispassionate,
প্যাশনেট কথাটার মানে হলো কোনো জিনিস নিয়ে যখন আমরা প্রচন্ডভাবে এক্সাইটেড হই, প্রচন্ডভাবে ইলেটেড হই বা থ্রিলড হই, সেটাকে বলা হয় প্যাশনেট। তাহলে তার অপোজিট ওয়ার্ড কি আসবে? অপোজিট ওয়ার্ড আসবে ডেফিনেটলি ডিসপ্যাশনেট। ওকে, তাহলে এবার ধরো যদি আমাকে এক্সাম্পল সেন্টেন্স বলতে বলা হয়, এখানে তো আমরা ওয়ার্ডটাকে ইউজ করেই দিয়েছি। স্টোক কথাটা যদি আমরা পুরোনো স্লাইডটায় ফেরত যাই, দেখো এখানে আমরা দিয়েছি যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং উইল স্টোক ডিমান্ড। তাহলে ইনফ্রাস্ট্রাকচার যদি আমি বলি, ইনফ্রাস্ট্রাকচার যদি আমি তৈরি করি, তাহলে সেটা আমার কি করবে? সেটা আমার হতে পারে ডিমান্ড ক্রিয়েট করবে। কার জন্য ডিমান্ড ক্রিয়েট করবে? ফর প্রোডাক্ট সাচ এস সিমেন্ট অ্যান্ড স্টিল। তাহলে সিমেন্ট অ্যান্ড স্টিলের জন্য ডিমান্ড ক্রিয়েট করবে। জেনারেট জবস ইন কনস্ট্রাকশন, তাহলে কনস্ট্রাকশন বিজনেসে আমার জবস ক্রিয়েট হবে। অ্যান্ড টুগেদার ট্রিগার, তাহলে একটু আগে আমরা ট্রিগার পড়েছি। ট্রিগার মানে হলো ইনিশিয়েট করবে। কি ইনিশিয়েট করবে? দেখো এখানে একটা ওয়ার্ড দিয়েছে, মাল্টিপ্লায়ার এফেক্ট। ওকে, ওয়ার্ড দিয়েছে কিন্তু একটা মাল্টিপ্লায়ার এফেক্ট। নাও হোয়াট ইজ মেন্ট বাই মাল্টিপ্লায়ার এফেক্ট? এটা একটা ইকোনমিক টার্ম। জেনারেলি এগুলো যখন ন্যাশনাল ইনকাম বা এই ধরনের কিছুর জন্য যখন খুব করে কোনো জিনিসের চেঞ্জ আসে ইকোনমিক অ্যাক্টিভিটিতে, সেটাকে বলা হয় মাল্টিপ্লায়ার এফেক্ট। মানে এটা একটা চেন রিয়াকশন। চেন রিয়াকশন মানে ধরো তুমি যদি ইনকাম বৃদ্ধি পায়, ঠিক আছে, তোমার যদি স্যালারি ইনক্রিজ হয়, ডেফিনেটলি স্যালারি ইনক্রিজ হলে তখন তুমি যে জিনিসগুলো আগে হয়তো খরচা করতে না, সেই জিনিসগুলোর ওপর খরচা করবে। ইউ আর স্পেন্ডিং মোর, রাইট? তো তুমি যেই জিনিসগুলোর ওপর স্পেন্ড করবে মানি, তো সেই জিনিসগুলোর ওপর এবার তোমার একটা এরকম পার্সনের ক্ষেত্রে তো নয়, বিভিন্ন লোক এরকম স্যালারি ইনক্রিজ হলে বিভিন্ন জিনিস কেনার জন্য স্পেন্ডিং। যেমন একটা এক্সাম্পল দিই, ধরো আগে আমার 10,000 বা 15,000 টাকা স্যালারি ছিল, তো আগে আমি মোটামুটি একটা ব্র্যান্ডের জামা কাপড় কিনতাম, মোটামুটি ব্র্যান্ডের একটা ফোন ইউজ করতাম, ঠিক আছে। কিন্তু তখন ধরো আমার প্রমোশন হলো, তখন আমার 30,000 টাকা স্যালারি হলো, ঠিক আছে, বা 25-30,000 টাকা স্যালারি হলো। তখন আমি এবার কি করলাম যে এখন তো আমার 25-30,000 টাকা স্যালারি, নাও আই ক্যান অ্যাফোর্ড ক্লোথস অফ আ ব্র্যান্ড, ঠিক আছে। এবার আমি ব্র্যান্ড চেঞ্জ করলাম। আগে যেগুলো আমি এসপ্ল্যানেডের ফুটপাথ থেকে কিনতাম বা নর্মাল স্টোর থেকে কিনতাম, এবার আমি একটু ব্র্যান্ড কনসিয়াস হয়ে একটু লুই ফিলিপে গেলাম, একটু মান্নাওয়ারে গেলাম, ঠিক আছে। এই যে আমি এবার ব্র্যান্ডেড জামা কাপড় কিনতে শুরু করলাম। আগে ধরো আমি একটা এমনি ফোন ইউজ করতাম, রিয়েলমি বা ভিভো, এখন আমি আইফোন ইউজ করছি। তাহলে এই যে এফেক্টটা, দিস ইজ কল্ড মাল্টিপ্লায়ার এফেক্ট। মানে যখনই আমার কিছু ইনক্রিজ হলো, আমি তখন ওগুলো স্পেন্ড করছি, সেটা দিয়ে আবার ইকোনমির ওপর ইফেক্ট পড়ছে। এই চেনটা বা এই রিয়াকশনটা কিন্তু সাইক্লিক, মানে এটা চলতেই থাকে, এটা কিন্তু বন্ধ হওয়ার নয়। দিস ইজ কল্ড মাল্টিপ্লায়ার এফেক্ট। আশা করি ক্লিয়ার। তো strong multiplier effect on the economy, eventually creating conducive conditions for private investors to plan greenfield and brownfield projects. এবার আসি, এখানে অনেকগুলো টার্ম আমরা ইউজ করব। কন্ডিউসিভ, তার মধ্যে আমি একটা টার্ম পেলাম। কন্ডিউসিভ কথাটার মানে কি? কন্ডিউসিভ মানে হলো, এটা একটা অ্যাডজেক্টিভ, সেটার মানে হলো যখন কোনো জিনিস আমি প্রডিউস করতে চাই which is favorable or helpful or beneficial, মানে এমন কিছু জিনিস যেটা সবার জন্য একটা অ্যাডভান্টেজিয়াস কন্ডিশন ক্রিয়েট করবে, তাকে আমরা বলছি কন্ডিউসিভ। আরো একটা জিনিস মনে রাখবে, কন্ডিউসিভের পরে, কন্ডিউসিভ কথাটার পরে সবসময় কিন্তু প্রেপোজিশন বসবে হলো টু, ঠিক আছে, কন্ডিউসিভ টু। ওকে, তাহলে এর সিনোনিম আমরা কি কি বলতে পারি? এর সিনোনিম আমরা বলতে পারি ফেভারেবল, ঠিক আছে, এর সিনোনিম আমরা বলতে পারি ফেভারেবল, এর সিনোনিম আমরা বলতে পারি হেল্পফুল, এর সিনোনিম আমরা বলতে পারি বেনিফিশিয়াল। এই শব্দগুলো কিন্তু যেতে পারে। ওকে, দেখো এখানে অনেকগুলো ওয়ার্ড দিয়ে দিয়েছে, বেনিফিশিয়াল, ফেভারেবল, এই ওয়ার্ডগুলো, ঠিক আছে। আর এর অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম আমরা কি বলতে পারি? অ্যান্টোনিম আমরা বলতে পারি, দেখো নিচেই দেখা আছে, যেটা বেনিফিশিয়াল নয়, তাহলে আনকন্ডিউসিভ হতে পারে, হার্মফুলও হতে পারে, ইনজুরিয়াসও হতে পারে, ড্যামেজিংও হতে পারে, ডিলিটেরিয়াসও হতে পারে। তাহলে ডিলিটেরিয়াস মানে হলো যে জিনিসটা খুব খারাপ, তাকে আমরা বলছি ডিলিটেরিয়াস। তাহলে কন্ডিউসিভ কথাটার মানে হলো এরকম যে এখানে তো এক্সাম্পল সেন্টেন্স দিয়েই দিয়েছিল, তবুও যদি বলতে হয়, যেমন ধরো আমি যদি বলি দ্য স্কুল, এখন যে স্কুলস গুলো তৈরি হয়,
আগেকার দিনে স্কুলস গুলো দেখবে সেখানে বিভিন্ন রকমের ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম ছিল, টালির স্কুল, ওখান থেকে জল পড়ে, কিন্তু এখন যে প্রাইভেট স্কুলস গুলো রাদার তৈরি হচ্ছে, ইনফ্যাক্ট গভর্নমেন্ট স্কুলস গুলো যেগুলো এখন নতুন করে তৈরি হচ্ছে, সেগুলোতে কি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারের ওপর জোর দেওয়া হচ্ছে। সেরকম কি, যেমন স্কুলে এখন স্মার্ট বোর্ড তৈরি হচ্ছে, স্কুলে এখন আর কোনো স্কুল এখন বেসিক্যালি যেগুলো তৈরি হচ্ছে বা প্রাইভেট স্কুলস যেগুলো, সেগুলো তো টালির কোনো প্রশ্নই ওঠে না, সবই মডার্ন ইনফ্রাস্ট্রাকচার। সেখানে পার্কিং এরিয়া আছে, প্লেগ্রাউন্ড রয়েছে, বিভিন্ন লার্নিং অ্যাক্টিভিটিস রয়েছে, পুলস রয়েছে, স্মার্ট লার্নিং ক্লাসরুমস রয়েছে, ইন্টারঅ্যাক্টিভ ক্লাসেস রয়েছে। তো এখন আমরা যদি এরকম একটা সেন্টেন্স ইউজ করি, দ্য স্কুল এইমস টু the school aims to build an atmosphere conducive to learning। ঠিক আছে, অনেকের মনে হতে পারে কি টু এর পরে লার্ন কেন নয়, এটা কিন্তু নাউন, এটা ভার্ব নয়, তাহলে সেই হিসেবে সেন্টেন্সটা তৈরি করা হয়েছে। বোঝা গেল? আই থিঙ্ক সো ক্লিয়ার। তাহলে স্কুল কি এম করছে, কি পারপাসে বিল্ড হচ্ছে, যাতে ও একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে পারে যেটা কিনা শেখার জন্য বেনিফিশিয়াল। তাহলে কন্ডিউসিভ কথাটার মানে ক্লিয়ার। নাও আগের স্লাইডে যদি আমরা একটু ফেরত যাই, কন্ডিউসিভ এর পরে আরো দুটো টার্ম আমরা অ্যাকচুয়ালি দেখবো, যেটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো একটা ওয়ার্ড দিয়েছে হলো, জাস্ট আ মিনিট, এখানে একটা ওয়ার্ড দিয়েছে, দুটো ওয়ার্ড দিয়েছে অ্যাকচুয়ালি, কন্ডিউসিভ কন্ডিশনস ফর প্রাইভেট ইনভেস্টার্স, যারা ইনভেস্ট করছে, টু প্ল্যান, তারপরে কি দিয়েছে দেখো, গ্রিনফিল্ড প্রজেক্টস অ্যান্ড ব্রাউনফিল্ড প্রজেক্টস। তাহলে এই দুটো টার্ম এবার কি কি, এই দুটো টার্ম আমি এখানে ওয়ার্ড অ্যাকচুয়ালি লিখিনি, কারণ এগুলো হলো জেনারেল টার্ম যেগুলো প্রজেক্টস এর জন্য ইউজ করা হয়। গ্রিনফিল্ড প্রজেক্টস তাহলে কি, গ্রিনফিল্ড প্রজেক্টস হলো নতুন কনস্ট্রাকশন প্রজেক্টস বা যেগুলো আনডেভেলপড ল্যান্ড, যেই ল্যান্ডগুলোর এখনো ডেভেলপমেন্ট হয়নি, ঠিক আছে, সেগুলোকে বলা হয় গ্রিনফিল্ড। আর ব্রাউনফিল্ড কোনগুলো, ব্রাউনফিল্ড প্রজেক্টস হলো রিডেভেলপ করা হচ্ছে, ঠিক আছে, যেগুলো এক্সপ্যানশন করা হচ্ছে এক্সিস্টিং প্রজেক্টের। বোঝাতে পারলাম? তাহলে গ্রিনফিল্ড প্রজেক্টস কোনগুলো, যেগুলো নতুন ফেসিলিটিস আছে বা খালি জমিতে যেগুলোকে ডেভেলপ করা হবে। আর ব্রাউনফিল্ড প্রজেক্টস হলো যেগুলো অলরেডি এক্সিস্টিং প্রজেক্টস, সেগুলোকে এবার এক্সপ্যান্ড করা হবে, ঠিক আছে। মানে এখন আমার নতুন করে ধরো আরো ভালো করে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার ছিল, একটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিং এ কোনো কার পার্কিং এর কোনো ব্যবস্থা ছিল না, তো সেই বিল্ডিং এ এক পাশের এরিয়াটায় নিয়ে গিয়ে আরো একটা কি করা হলো, কার পার্কিং অ্যাটাচ করে দেওয়া হলো। তাহলে এটা হলো এক্সিস্টিং আমার কাছে বিল্ডিংটা ছিল, তার সাথে অ্যাটাচ করা হলো। তাহলে এই প্রজেক্টটাকে আমরা কি বলবো, ব্রাউনফিল্ড প্রজেক্ট। ওকে, আর গ্রিনফিল্ড কি, একটা ফাঁকা জমি ছিল, সেখানে বহুদিন ধরে কিছু নেই, সেখানে ধরো একটা ইন্ডাস্ট্রি তৈরি হলো বা সেখানে একটা ওয়্যার হাউস তৈরি হলো, দিস উইল বি নোন অ্যাজ গ্রিনফিল্ড প্রজেক্ট। বোঝা গেল? তাহলে আমি এই দুটো টার্ম এখানে একটু লিখে দিই যদি মনে না থাকে। তো গ্রিনফিল্ড প্রজেক্ট হলো গ্রিনফিল্ড প্রজেক্ট, আর এখানে ব্রাউনফিল্ড প্রজেক্ট, ব্রাউনফিল্ড প্রজেক্ট। তাহলে এই দুটোর মানে কি আসবে, গ্রিনফিল্ড প্রজেক্ট হলো আনডেভেলপড ল্যান্ডের ওপর যে প্রজেক্ট, ঠিক আছে, আর ব্রাউনফিল্ড প্রজেক্ট হলো এক্সপ্যান্ডিং প্রজেক্টস। ক্লিয়ার? আই থিঙ্ক সো ক্লিয়ার। এই দুটো টার্ম দেখো, আমরা নতুন টার্ম দুটো শিখলাম। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। পরের স্লাইডটা কি বলেছে, এর পরের কন্টিনিউয়েশন। In budget 2024 and 2025, Finance Minister Nirmala Sitharaman said the government will endeavor
to maintain strong fiscal support for infrastructure over the next 5 years in conjunction with imperatives of other priorities and fiscal consolidation. তাহলে কি বলছে নির্মলা সীতারামন? কি বলছে নির্মলা সীতারামন? বলছেন যে গভর্নমেন্ট কি করবে, এখানে একটা নতুন টার্ম পাচ্ছি, দ্যাট ইজ হোয়াট, এন্ডিভোর। এন্ডিভোর কথাটার মানে কি? এন্ডিভোর কথাটার মানে হলো যেই জিনিসটার জন্য তুমি প্রচন্ড প্রচন্ড কি বলবো ট্রাই করছো, প্রচন্ড তুমি এফর্ট দিচ্ছ যাতে তুমি কোনো জিনিস অ্যাচিভ করতে পারো, সেটাকে বলা হয় এন্ডিভোর। ওকে, তাহলে এন্ডিভোর কথাটার মানে দিস ওয়ান। আচ্ছা, অন্য একটা ইঙ্ক নিয়ে নিচ্ছি। এন্ডিভোর কথাটার মানে হলো trying something বা trying to achieve something, যেটার মধ্যে প্রচুর এফর্ট লাগে, ঠিক আছে? trying to achieve something, that is called endeavor. This is called endeavor. ওকে, তাহলে endeavor কথাটার মানে কি করতে পারো? আমরা অনেক সময় দেখবে কাউকে যদি উইশ করি তখন আমরা বলি অল দ্য বেস্ট ফর ইয়োর ফিউচার এন্ডেভোর্স, মানে ফিউচারে তুমি যে এফর্টলেস কাজ করবে সেটার জন্য তোমাকে বেস্ট উইশেস। তাহলে এখানে আমরা endeavor কথাটার যদি সিনোনিম জানতে চাই তাহলে কি আসবে? সিনোনিমে আমরা ইউজ করতে পারি ভেঞ্চার কথাটা, ভেঞ্চার কথাটা ইউজ করতে পারি, অ্যাটেম্পট কথাটা ইউজ করা যেতে পারে, ঠিক আছে? ভেঞ্চার কথাটা ইউজ করা যেতে পারে, অ্যাটেম্পট কথাটা ইউজ করতে পারে। when you take responsibility সেটাকে আমরা আন্ডারটেক কথাটাও ইউজ করা যেতে পারে। আন্ডারটেক মানে কোনো জিনিসের দায়িত্ব গ্রহণ করা। ওকে, রেসপন্সিবিলিটি স্পেসিফিক্যালি আমরা আন্ডারটেক করি, তো আমরা এই ওয়ার্ড গুলোকে ইউজ করতে পারি। ওকে, অ্যান্টোনিমস, অবভিয়াসলি অ্যান্টোনিমস কি আসবে যেটাই তুমি ট্রাই করো না, মানে ভেন, ডেসপেয়ার, ঠিক আছে? এই শব্দগুলো যেতে পারে হলো অ্যান্টোনিমস হিসেবে। আই থিঙ্ক সো ক্লিয়ার। তাহলে এন্ডেভোরের অপোজিট ওয়ার্ডস কি হতে পারে? অপোজিট ওয়ার্ডস হতে পারে ভেন, মানে যেইটাই তোমার কোনো রকম কোনো এফর্ট নেই, ঠিক আছে? উইদাউট এনি এফর্ট, দ্যাট ইজ এন্ডেভোরের অপোজিট ওয়ার্ড। ওকে, নেক্সট তারপরে কি বলছে দেখো, এখানে বলেছে টু মেনটেন স্ট্রং ফিসকাল সাপোর্ট। তো টু মেনটেন স্ট্রং ফিসকাল সাপোর্ট, ফিসকাল কথাটার মানে আই থিঙ্ক সো সবাই জানো, ফিসকাল ইজ রিলেটেড টু হোয়াট? ফিসকাল ইজ রিলেটেড টু দ্য বাজেট অর রেভিনিউ। ফিসকাল ফিসকাল কথাটার মানে হলো বাজেট বা ধরো রেভিনিউ। এই ওয়ার্ডটা আশা করি সবাই জানো, অনেকবার এই বাজেটে এই ওয়ার্ডটা আমরা ইউজ করে থাকি, ফিসকাল কথাটা। ফর ইনফ্রাস্ট্রাকচার ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স, তার মানে আগামী 5 বছরে এগুলো ডেভেলপ করা হবে। ইন কনজাংশন, নালে নতুন ওয়ার্ডটা আমরা কি পাচ্ছি? কনজাংশন। এটা এতদিন তোমরা যারা ইংলিশ পড়ে এসেছো তারা সবাই জানো এটা একটা চ্যাপ্টারেরও নাম, ঠিক আছে? তো কনজাংশন, নামের মধ্যেই ওয়ার্ড দেখো আছে জাংশন, তাহলে কনজাংশন কথাটার মানে কি আসবে? কনজাংশন মানে যখন আমরা কোনো জিনিসের মধ্যে একটা ব্রিজ তৈরি করি যাতে করে আমরা সেটাকে কানেক্ট করতে পারি, তাহলে সেই ওয়ার্ডটাকে আমরা বলতে পারি কনজাংশন। তাহলে কনজাংশনের সিনোনিম কি কি আসবে? কমেন্ট বক্সে অবশ্যই জানিও কনজাংশনের সিনোনিম কি কি আসবে। যারা এখন দেখছো সেশন তারা অবশ্যই জানিও কনজাংশনের সিনোনিম কি কি আসবে। কনজাংশনের সিনোনিম আসতে পারে ব্রিজ, ঠিক আছে, কোঅপারেশন, কোঅপারেশন, ঠিক আছে, কোলাবোরেশন, কোন জিনিসের সাথে যখন আমরা কোল্যাব করি তো কোলাবোরেশন। আর কি কি হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কি কি হতে পারে। কনকারেন্স কথাটাও জানতে পারবে, মানে কনকারেন্স কথাটাও হতে পারে, কনকারেন্স, কনকারেন্স এই শব্দটাও হতে পারে কনজাংশনের সিনোনিম। এবার তাহলে অ্যান্টোনিম কি আসবে? কনজাংশনের অ্যান্টোনিম কি আসবে? কনজাংশন অ্যান্টোনিম কি আসবে বলতে পারবে? অবশ্যই কমেন্ট বক্সে জানিও কনজাংশনের অ্যান্টোনিম কি আসতে পারে। যদি কোল্যাব আর কোঅপারেশন হয় ডেফিনেটলি দ্যাট ইজ সেগ্রিগেট, যেটা আমরা বলতে পারি সেপারেট, এগুলো আসতে পারে, ঠিক আছে, আইসোলেট, ঠিক আছে। তাহলে এগুলোর অ্যান্টোনিম কি কি আসতে পারে? এগুলোর অ্যান্টোনিম আসতে পারে সেপারেট, সেপারেট, আইসোলেট, আলাদা হয়ে যাওয়া, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি।
আচ্ছা, এর পরের ওয়ার্ডটা দেখো কি দিয়েছে, মানে এর পরের ওয়ার্ড বলতে আগে আমরা সেন্টেন্স পড়ি তারপরে বলছি। উইথ imperatives of other priorities and fiscal consolidation, okay, she announced 11.11 lakh crore rupees of capex spends, আবারও ওয়ার্ডটা এসছে capex মানে capital expenditure spend this year amounting to 3.4% of the GDP। তাহলে টোটাল যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তার 3.4% এগুলোর ওপর খরচা করা হবে। দ্যাট গোল ইজ আনলাইকলি টু বি অ্যাটেন্ড পার্টলি ডিউ টু স্পেন্ডিং কার্ভস ইন দ্য পোল অ্যাফেক্টেড ফার্স্ট কোয়ার্টার। তাহলে কি বলেছে, তাহলে এখানে আরো একটা আমরা ওয়ার্ড পাচ্ছি, কি আরো একটা ওয়ার্ড পাচ্ছি, দ্যাট ইজ কার্ভস। তাহলে আমাদের এইটা খরচা করার কথা ছিল জিডিপির কত পার্সেন্ট, 3.4% ইনি অ্যানাউন্স করেছিলেন। দ্যাট গোল ইজ আনলাইকলি টু বি অ্যাটেন্ড, মানে সেই গোলটা ফুলফিল হচ্ছে না, আনলাইকলি মানে হলো যেটা হওয়া হচ্ছে না, ঠিক আছে। তাহলে সেটা কেন হচ্ছে না দেখো, পার্টলি ডিউ টু মানে তার কিছুটা হলেও কার উপরে ডিপেন্ড করা হচ্ছে, কারণ সেই সময় ইলেকশন চলছিল, তো ইলেকশনের ওপর খরচা করা হয়েছে, যেটা খরচা করার কথা ছিল এটার ওপরে সেটা হয়ে ওঠেনি। তাহলে কার্ভ কথাটার মানে কি, কার্ভ কথাটার মানে হলো কোনো জিনিস আটকে রাখা, মানে কোনো জিনিসের প্রতি যদি আমার একটা রেস্ট্রিকশন আসে তাকে আমরা বলবো কার্ভ। তাহলে কার্ভ কথাটার মানে হলো রেস্ট্রিক্ট, রিডিউস কম করা, রিফ্রেন বিরত থাকা, এই ওয়ার্ডগুলো কিন্তু যেতে পারে অ্যাজ দ্য সিনোনিমস, এগুলো কিন্তু সবকটাই সিনোনিম। কন্ট্রোল লিখতে পারো, লিমিটেশন লিখতে পারো, দিজ আর অল সিনোনিমস অফ দ্য ওয়ার্ড কার্ভ। তাহলে কার্ভের অপোজিট কি আসবে, ডেফিনেটলি এর অ্যান্টোনিমস কি আসবে, লিমিটলেস, যেটার কোনো বাউন্ডারি নেই, ঠিক আছে, লিমিটলেস সেটা আসতে পারে, ঠিক আছে, বা বাউন্ডারি লেস সেটাও আসতে পারে কার্ভের অ্যান্টোনিম যদি বলো, ঠিক আছে। আই থিঙ্ক সো ক্লিয়ার টিল দিস। নেক্সট ওয়ান দেখো কি আছে, নেক্সট স্লাইড, আচ্ছা এখানে জায়গা ছিল, ঠিক আছে। শি অ্যানাউন্সড, এটা আগের পার্টটারই কিছুটা রয়েছে, এতদূর আমরা পড়েছি ফার্স্ট কোয়ার্টার অবধি। ওয়াইল ইন্ডাস্ট্রি, তারপরেরটা দেখো কি বলেছে, ওয়াইল ইন্ডাস্ট্রি হ্যাজ আর্জড দ্য সেন্টার, আর্জ কথাটার মানে হলো রিকোয়েস্ট করা, ঠিক আছে, রিকোয়েস্টও লিখতে পারো, প্লিডও লিখতে পারো। প্লিড মানে হলো তার কাছে অনুমতি চাওয়া বা তার কাছে রিকোয়েস্ট করা। তাহলে হ্যাজ আর্জড দ্য সেন্টার টু কন্টিনিউ দ্য ক্যাপেক্স পুশ in 2025 and 2026 as well. It has failed to respond to the government's constant nudges and persuasions to ramp up their own operations. তাহলে এখানে আমরা আরো দুটো ওয়ার্ড কি কি পাচ্ছি, এখানে আরো দুটো ওয়ার্ড পাচ্ছি, nudges and persuasions। তাহলে নাচ কথাটার মানে কি, নাচ কথাটার মানে হলো যখন আমরা কাউকে কুনুই দিয়ে ধাক্কা মারি, ঠিক আছে, কুনুই দিয়ে ধাক্কা মারি, তার মানে এখানে তো আর গভর্নমেন্ট সেটা করতে পারে না। গভর্নমেন্টের কনস্ট্যান্ট নাজেস মানে কি, এই নাচ কথার মানে হলো পোক। আগে একটা ফেসবুকে দেখবে অপশন থাকতো, একটা আঙ্গুলের ছবি দেওয়া হতো, সেই ধাক্কা মারাটাকে, সেই জেন্টালি কাউকে আমরা যদি অ্যাট্রাক্ট করার জন্য কাউকে খোঁচা মেরে দিই, দ্যাট ইজ কল্ড পোকিং। তাহলে এই নাচ কথাটার মানে কি আসবে, নাচ কথাটার মানে আসবে হলো পোক বা ডিগ। এই ডিগ মানে কিন্তু খোঁড়া নয়, এই ডিগ মানে হলো when you are gently pushing someone with one's elbow, যাতে করে আমি অ্যাট্রাক্ট করতে পারি অ্যাটেনশন, ঠিক আছে। দেখবে অনেক সময় আমরা বন্ধুদের মধ্যে যখন থাকি, কাউকে দেখে যদি আমাদের কিছু একটা মনে পড়ে, বন্ধুকে আমরা কুনুই দিয়ে এরকম করে ধাক্কা মারি, তো আমরা বলতেই পারি পিপল বা মাই ফ্রেন্ডস আর নাজিং ইচ আদার and pointing towards that person, এরকম আমরা বলতে পারি, that is called nudging, ঠিক আছে। তাহলে নাচ কথাটার মানে আসবে পোক বা ডিগ। আর একটা ওয়ার্ডও দেখো এর পাশেই একটা ওয়ার্ড দিয়েছে, টু পারসুয়েশনস। পারসুয়েশনস মানে কি, পারসুয়েট থেকে এসছে পারসুয়েশন, মানে কাউকে বারবার করে কি করতে পারা, এখানেও আমরা বলি খোঁচানো, অ্যাকচুয়ালি বাংলা ভাষায় যে ওয়ার্ডটা ইউজ করা হয় সেটাকে বলা হয় খোঁচানো, মানে কাউকে কনভিন্স করা। পারসুয়েশন কথাটার মানে আসবে হলো কনভিন্স করা। এটার একটা ভালো ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, পারসুয়েশন কথাটার একটা ভালো ওয়ার্ড করতে পারি কোক্সিং, এটাও অনেকবার পরীক্ষায় এসছে, কোক্সিং। কোক্সিং মানে হলো খোঁচানো, ওকে। পারসুয়েডের জন্য আমরা কোক্সিং ওয়ার্ড ইউজ করতে পারি, কনভিন্স ওয়ার্ড ইউজ করতে পারি,
কনভিন্স ওয়ার্ড ইউজ করতে পারি, ঠিক আছে, এই ওয়ার্ড গুলো অ্যাজ সিনোনিমস আমরা ইউজ করতে পারি। আর্চ কথাটাও এক্ষেত্রে যেতে পারে, বাট আর্চ কথাটা সিমিলার ওয়ার্ড হিসেবে যেতে পারে, বাট যদি আমাকে একদম এক্সাক্ট ওয়ার্ড বলতে হয় তাহলে এই ওয়ার্ডস গুলো আমরা ইউজ করতে পারি। ওকে, তারপরে দেখো একটা ওয়ার্ড দিয়েছে, কোক্স তো করছে, নাজও করছে, সেখানে আর একটা ওয়ার্ড দিয়েছে কি, টু র্যাম্প আপ দেয়ার ওন অপারেশনস। র্যাম্প আপ কথাটার মানে কি, দিস ইজ আ ফ্রেজাল ভার্ব। র্যাম্প আপ কথাটার মানে হলো যে কোনো জিনিসকে ইনক্রিজ করার জন্য, তাহলে তাদের অপারেশনস কে কি করতে হবে, ইনক্রিজ করতে হবে। তাহলে এই র্যাম্প আপ কথাটা ইজ আ ফ্রেজাল ভার্ব। র্যাম্প আপ কথাটা হলো একটা ফ্রেজাল ভার্ব যেটার মানে হলো ইনক্রিজ অর স্পিড আপ, ঠিক আছে, যেটার মানে হলো ইনক্রিজ অর স্পিড আপ, মানে তাড়াতাড়ি করা, ঠিক আছে, যেটা আগে হচ্ছিল সেটা আরো জলদি জলদি করা, সেটাকে বলা হবে র্যাম্প আপ। তাহলে ডেফিনেটলি এর অপোজিট ওয়ার্ড কি আসতে পারে, ডিক্রিজ হতে পারে। এর অপোজিট ওয়ার্ড কি আসতে পারে, যেটাকে আমরা বলতে পারি হিন্ডার হতে পারে, ঠিক আছে, এই ওয়ার্ডস গুলো যেতে পারে অ্যাজ অ্যান্টোনিমস। ওকে, নেক্সট দেখো তারপরের স্লাইডটা আমরা যাই। তারপরের স্লাইডটা কি আসবে, এই স্লাইড গুলো ফাঁকা বলে ভেবে না, আমি যে জায়গাটা ছেড়ে রেখেছিলাম যাতে ওইখানে যদি কিছু না হয় তো আমি এখানে লিখতে পারি। দেখো তারপরেরটা কি বলেছে, এটা কন্টিনিউইং স্লাইড। ডেটা শো দ্যাট 2 of this year's first 3 quarters have recorded a notable sequential decline in private investment। তাহলে বলা হলো কি, দেওয়া হয়েছিল একটা প্ল্যান যেটা এত পার্সেন্ট জিডিপির হওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। এবার দেখা যাচ্ছে কি, এই ইয়ারের প্রথম 3টে কোয়ার্টারে রেকর্ড করা হয়েছে নোটেবল সিকোয়েন্সিয়াল ডিক্লাইন, মানে পরপর ভাবে সিকোয়েন্স মেনটেন করে সেটার কি হয়েছে, ডিক্লাইন হয়েছে। ডিক্লাইন কথাটার মানে কি, অবভিয়াসলি ডিক্রিজ। যে কন্টিনিউয়াস লস কে বলা হয় ডিক্লাইন, তাহলে রিডিউস বলতে পারি, ডিক্রিজ বলতে পারি এই ওয়ার্ডটা। কোথায় সেই রিডিউস বা ডিক্লাইন ঘটেছে, ইন প্রাইভেট ইনভেস্টমেন্ট প্ল্যানস, পার্টিকুলারলি বাই ডোমেস্টিক ইন্ডাস্ট্রি। তাহলে ফার্স্ট বলেছে, এর পরেরটা বলেছে ইন Q1, ঠিক আছে, Q1 প্রাইভেট ক্যাপেক্স প্ল্যানস ড্রপড টু মাল্টি-ইয়ার লোস, মানে অনেকটাই নেমে গেছে। and though the July September quarter recorded a recovery, মানে জুলাই সেপ্টেম্বরে রিকভারি কিছুটা হলেও হয়েছিল ইন ইনভেস্টমেন্ট ইন্টেনশনস। ইন্টেনশনস কথাটার মানে কি, ইন্টেনশনালি কথাটার মানে তোমরা জানো, ইন্টেনশনস মানে হলো ইচ্ছা, এম, ঠিক আছে, পারপাস। ইন্টেনশনস কথাটার মানে এম বা পারপাস। ওকে, দ্যাট আপটিক হ্যাজ ডিসিপেটেড। আচ্ছা, এখানেও আর একটা ওয়ার্ড দিয়েছি, আপটিক মানে কোনো জিনিস বেড়ে যাওয়া, ইনক্রিজ কে বলা হয় আপটিক, ঠিক আছে। এখানে দেখো আর একটা ওয়ার্ড দিয়েছে ডিসিপেট। ডিসিপেট মানে হলো কি, ডিসিপেট মানে হলো যেটা আমরা জেনারেলি কি করতে পারি, ডিসলিউট বলতে পারি, ঠিক আছে, ভালো শব্দ যদি আমরা বলি, মানে যেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। ডিসিপেটেড মানে হলো যেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। তো ডিসিপেটেড এর মানে আমরা লিখতে পারি অ্যাবান্ডন, অ্যাবান্ডন লিখতে পারো, ঠিক আছে। আবার আমরা লিখতে পারি কি, যেগুলো খুব তাড়াতাড়ি আর কি ফ্লাকচুয়েট করে, এই ধরনের ডিজেনারেট লিখতে পারো, সেটাকে আমরা বলতে পারি ডিসিপেটেড। প্রজেক্টস টুডে ডেটা সাজেস্ট, আচ্ছা, ইন Q3 projects today data suggests domestic investments value dropped 1.4% from Q2, মানে এইটা হলো নেমে গেছে। while new projects value dropped over 22% from a year ago as per the Center for Monitoring Indian Economy। তাহলে as per the data given by this, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। ওকে, আই থিঙ্ক সো সবার ক্লিয়ার।
এই গেছে আজকে আমাদের এডিটোরিয়াল। আমরা আজকের এডিটোরিয়াল পড়লাম ক্যাপেক্স বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার নিয়ে। তো আশা করি তোমাদের এই ওয়ার্ডস গুলো, অনেকগুলো ওয়ার্ডস আমরা নতুন নতুন ওয়ার্ডস অনেকগুলো শিখতে পারলাম, যেমন ব্রাউনফিল্ড প্রজেক্ট, গ্রিনফিল্ড প্রজেক্ট, ক্যাপেক্স কথাটার মানে, মাল্টিপ্লায়ার এফেক্ট, এই ওয়ার্ডস গুলো আমরা জানতে পারলাম। নেক্সট সেশনে তোমাদের আরো একটা ভোকাবুলারি অ্যানালিসিস নিয়ে আমি হাজির থাকবো তোমাদের সামনে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সবাই ভালো করে রিপাবলিক ডে সেলিব্রেট করো। তো দেখা হচ্ছে নেক্সট সেশনে। থ্যাংক ইউ অল ফর জয়নিং দ্য সেশন।